সে আমার বউয়েরটা আমি দেখে নেব। আপনি আপনার ব্যবস্থা করুন। অরব একইভাবে বলল। ঠিক আছে, আমি তো এমনিই বলছিলাম। বারান্দায় দাঁড়ালে পাশের বাসার ওয়াহিদ সে তাকিয়ে থাকে, তাই পর্দা আনতে বলেছিলাম। তবে সে অনেক ভালো জানেন, আমার চুলের অনেক প্রশংসা করেছে। বলেছে খোলা চুলে অনেক সুন্দর লাগে আমায়। আরু চুল দুলাতে দুলাতে বলল, বলেই তার রুমে চলে গেল। অরবের মাথা ঘুরছে। আরুর প্রত্যেকটা কথা তার কানে বাজছে। পাশের বাসার ছেলেটির নাম তাওহিদ, ভার্সিটিতে পড়ে। তাদের বাড়িওয়ালের মেয়েটিকেও পড়ায়। আরু তার নাম জানলো কি করে? তাহলে নিশ্চয়ই কথা হয়েছে। আর আরু সে কি এমন খোলামেলাভাবে তাওহিদের সামনে গিয়েছে? তাই কি তাকিয়ে থাকে? তৎক্ষণাৎ কল্পনায় ভেসে উঠল আরুর লতানো দেহের বাঁকগুলো। মুহূর্তেই মেজাজটা খারাপ হয়ে গেল। আরু আওরাবের ঘরে শুয়ে শুয়ে বই পড়ছে, একটা নোবেল। দিনের বেশিরভাগ সময় সে এই ঘরেই থাকে। তার ঘরে শুধু ঘুমানোর সময় যায়। ওই ঘরে তো কিছু নেই। এই ঘরটা কত সুন্দর, সে এই ঘরেই থাকবে। এরই মধ্যে অওরাব ধূপধাপ পা ফেলে তার ঘরে ঢুকলো। কিছু প্যাকেট তার হাতে দিল। আপনি যতদিন এখানে আছেন আমার পরিচয় আছেন, আপনার সঙ্গে আমার মান সম্মানও জড়িয়ে আছে। তাই এমন কোনো কাজ করবেন না যাতে আমার এলাকায় আমার বদনাম হয়। আশেপাশে ছেলেদের সাথে যেন কথা বলতে না দেখি। তাহলে আপনি আপনার রাস্তা আর আমি আমার রাস্তায়, কথাটা যেন মাথায় থাকে। বলেই বাথরুমে চলে গেল। আরও কিছুক্ষণ থম মেরে তার কথা শুনল। লোকটা তাকে সব সময় কথা শোনায়। আর থাকবে না সে এখানে, সব টাকা ফেরত দিয়ে দিবে বলতে বলতেই প্যাকেট খুলল। খুলতেই তার মুখে হাসি ফুটে উঠল। প্যাকেটের ভেতরে পর্দা, ফিতা, তেল, চুড়ি, কিছু ফুল আর ফুলের দানি। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো তার ভেতরে আরও একটা শাড়ি, লাল পাড় আর সাদা মিশ্রণের আর একটা আলতা। আরও সেই দুটো হাতে নিয়ে চমকিত হয়ে বসে আছে। লোকটা তার জন্যেই কি এনেছে এসব? ভাবতেই পুরো মুখ জুড়ে লাল আভায় ছেয়ে গেল। তার অবুঝ অনুভূতিরা মনে হয় একটু আশকারা পাচ্ছে। অওরা বাথরুম থেকে লুঙ্গি আর গেঞ্জি পরে বেরিয়ে এলো। রাগ করলেন বুঝি? ওয়াহিদ ভাইয়াকে গতকালই এক নজর দেখেছিলাম, জানালা দিয়ে বই পড়ছিল। কোনো দিক ঘাড়ও ঘোরায় না, এতটা মনোযোগ সহকারে পড়ে। তখন তার মা হাঁক ছেড়ে ডেকেছিল তার নাম ধরে, তাই নামটা জানি। আরও মিটমিট হেসে বলল। অওরাব আহম্মক হয়ে দাঁড়িয়ে আছে, গামছা হাতে। এই মেয়ে তাকে টুপি পরিয়েছে। কি বিচ্ছু মেয়ে! অওরাব কিছু বলতে যাবে তার আগেই আরও বলে উঠল। একটু মাথায় তেল দিয়ে চুলটা বেনুনি করে দিন না, আমি বেনুনি করতে পারি না। আরও তেল আর ফিতা হাতে ধরিয়ে দিয়ে বলল। অওরাব সুন্দর করে আরুর মাথায় তেল দিয়ে বিনুনি করে দিচ্ছে। এর আগেও সে মাকে করে দিয়েছে। তার মা তাদের দিয়ে সব সময় মেয়ের অভাব পূরণ করায় যে। কিন্তু এত কিছুর মাঝে অওরাব টেরই পেল না যে দিন দিন মেয়েটা তার এই বিরস একাকীর জীবনের এক আনন্দময় অংশ হয়ে যাচ্ছে। জীবনের মোড়গুলো বুঝি এভাবেই নিজেদের বাঁক নেয়। অওরাব বই পড়া শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যেই আরুর উদ্ভট কথায় তার মাথায় যেন কেউ আগুন ধরিয়ে দিল। ডক্টর বাবু, আপনি লুঙ্গি পরে ঘুমান, রাতে লুঙ্গি মাথায় উঠে যায় না? আরও দরজার কোণায় দাঁড়িয়ে উকি দিয়ে জিজ্ঞেস করছে। সে ফিরেই গরম চোখে তাকালো আরুর দিকে। আপনি যদি এখনই আমার সামনে থেকে না যান, বিশ্বাস করুন আপনাকে আমি কাঁচা চিবিয়ে খাবো। এমন এমন কি জিজ্ঞেস করলাম? ভালো কথাই তো জিজ্ঞেস করলাম। বলতে বলতেই সোফার পাশে রাখা টেলিফোনটা নিয়ে ঘরে চলে গেল। গিয়ে দরজা লাগিয়েই হো হো করে হেসে উঠল। নিজের এমন রূপ দেখে আমি নিজেই বিস্মিত ডাক্তারবাবু। আপাতত আপনাকে এর কৈফিয়ত দিতে পারছি না। আপনার ক্লাস নেই এখন, এখানে কি করছেন? রুসিফা চমকে পিছনে তাকালো। প্রিয়ম প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। সে এখন কলেজে প্রিয়মের কেবিনের সামনে দাঁড়িয়ে উকি ঝুঁকি দিচ্ছিল। রুসিফা আজ কলেজে এসেছে। আব্বুজান বলেছে পড়াশোনা বন্ধ না করতে, সময় সব ঠিক করে দেবে। সে তো মহা খুশি কাউকে দেখার জন্যে যে চোখ তার তৃষ্ণার্ত। রসিফা তাড়াতাড়ি করে নিচের হাতে থাকা খাতাটা বাড়িয়ে দিল প্রিয়মের দিকে। এটা বুঝতে পারছিলাম না, যদি একটু বুঝিয়ে দিতেন। এই পড়াটা পাইনি আমি।
প্রিয়ম স্থির চোখে তাকে একবার দেখে নিল। এত অস্থির হওয়ার কি আছে? ক্লাসের শেষে এসে বুঝে নেবেন, এখন আমি ব্যস্ত। বলেই প্রিয়ম গটগট পায়ে হেঁটে ভিতরে চলে গেল। ক্লাস শেষে রুসিফা দাঁড়িয়ে আছে, তার সাথে তার বান্ধবী লামহা। সে মিটিমিটি হাসছে তার অস্থিরতা দেখে। রুসিফা তার খুব কাছের বান্ধবী। মেয়েটি যে একজন রাজকুমারী এ নিয়ে কোনো অহংকার দাম্ভিকতা নেই, যদি থাকে তো আছে একরাশ ভালোবাসা, উদারতা, অভিযোজন ক্ষমতা, সবাইকে আপন করে নেয় নিজের সরলতা দিয়ে। কিন্তু তার মাথায় আসে না কেউ কতটুকু উন্মাদ হলে এমন করে ক্লাসের শেষে পড়া বুঝিয়ে দিবে বলেছে। তাই বিগত 3টে ক্লাস এই মেয়ে অস্থির হয়েই কাটিয়েছে। ভালোবাসা বুঝি এমন অস্থির করে তোলে সবাইকে? নাকি শুধু এই প্রথা শুধু এই নির্মল রাজকুমারীর জন্যেই প্রযোজ্য? প্রিয়মের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রুসিফা। লামহা তাকে সাহস দিচ্ছে ভেতরে যাওয়ার জন্য। আসতে পারি মাস্টার মশাই? আসুন। রুসিফা গুটি গুটি পায়ে হেঁটে প্রিয়মের সামনে গিয়ে দাঁড়ালো। একটু অপেক্ষা করুন, এখানে হাতের কাজটা শেষ করেই বুঝিয়ে দিচ্ছি। প্রিয়ম কাগজ থেকে মুখ না তুলেই চেয়ারের দিকে ইশারা করে বলল। রুসিফা মাথা নাড়িয়ে চুপচাপ বসে রইল। কতক্ষণ? 10 মিনিট, 20 মিনিট, না পুরো 1 ঘন্টা 5 মিনিট ওভাবেই বসে রইল রুসিফা। কিন্তু প্রিয়মের কোনো হেলদোল নেই। আপাত দৃষ্টিতে যে কেউ তাদের পর্যবেক্ষণ করলে বুঝবে দুজনের চোখে মুখেই একরাশ বিরক্তি। কিন্তু দুজনের ভেতরের খবর কেউ জানলে হয়তো অনায়াসেই কেউ এক চমৎকার প্রেম গাথা লিখে ফেলতে পারত। তবে কি সৃষ্টিকর্তা বুঝি সব এতই সহজ করে লিখে নাকি? না তো। তারও 10 মিনিট পরে প্রিয়ম তাকে কাঙ্ক্ষিত বিষয়টা বুঝিয়ে দিল। বুঝেছেন? না বুঝলে আবার বুঝিয়ে দেব। প্রিয়ম চেয়ারে হেলান দিয়ে বলল। রুসিফা ঘন ঘন মাথা নাড়িয়ে তার থেকে বিদায় নিল। রুসিফা যেতেই হাতের কাগজটা ছুঁড়ে ফেলে দিল ময়লার ঝুড়িতে, যেটা দিয়ে এতক্ষণ কাজের চাহিদা দেখাচ্ছিল। যাক, এই সুবাদে ইংলিশ গ্রামারগুলো একবার পুনরায় স্মরণ করা হয়ে গেল। সেই কোন ছোটবেলায় পড়েছিল। একটু চোখের দেখায় যদি ছিচকাদুনে মেয়ের তৃষ্ণা নিবারণ হয়, তাতে দোষের কি? বিরহ যন্ত্রণা যন্ত্রণা নয়, একটুকু কমবে। প্রিয়ম দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করল। কোথায় গিয়েছিলেন আপনি? মায়ের প্রশ্নে রুসিফা মা তালিয়ার দিকে তাকায়। কলেজে গিয়েছিলাম। আব্বুজান বলেছেন কলেজের যাওয়া বন্ধ না করতে। রুসিফা বিছানার এক কোণায় বসে বলল। আলিয়া তাচ্ছিল্য হেসে বলল। আব্বুজান বলেছে তাই না? আপনার আব্বুজান তো কত কিছুই বলে। আপনারা সব কি পালন করেন? বহু বছর আগেও সে সকলের সামনে মাথা উঁচু করে বজ্রকণ্ঠে বলেছিল তার কন্যাই হবে এই মধুপুরের রাজসিংহাসনের একমাত্র যোগ্য হকদার। অথচ দেখেন, তার সেই কন্যাই আজ তার সম্মান ধূলিসাৎ করে দিতে দুবার ভাবল না। এরপরেও আপনারা আব্বুজান হয়েই আছেন। লোকটা রাতের পর রাত বারান্দায় গিয়ে চুপি চুপি কাঁদে, আমায় বুঝতে দেয় না। এর কোনো মূল্যই নাই আপনাদের কাছে। মেয়েকে যোগ্য রানী বানাবে বলে এত এত শিক্ষায় শিক্ষিত করল, সেই মেয়ে দিন শেষে নিজের ঠিকানা অন্যত্র করে নিল। ওই দুর্ভাগা বাবার দিকে একবার ফিরেও তাকালো না, যে বাবা তার মাকে এতটা বছর শক্ত হাতে আগলে রেখেছে। সন্তান হওয়ার সম্ভাবনা নেই জেনেও দুনিয়ার মানুষ নিয়ম নীতির ঊর্ধ্বে গিয়ে পাশে দাঁড়িয়েছে। যেই সমাজে নারীদের কোনো সম্মানই দেয়া হতো না, শিক্ষা তো দূর, সেই সমাজে তোমার বাবা তোমার বুবুজানকে লন্ডনে পাঠিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে, আর আজ এত বছর পরে তোমার বাবা এর প্রতিদান হিসেবে কি পেল? শুধুই লঞ্ছনা, ব্যর্থতা। আলিয়া আবার বলতে শুরু করলো। আপনার চাচাজানরা প্রতি পদে পদে প্রতিটা মুখরোচিত শব্দে জানান দিচ্ছে যে সে কত বড় বোকামি করেছে মেয়ের উপর ভরসা করে। মেয়েকে এই রাজ্যের কর্ণধার বানাবে বলে মেয়েকে লন্ডনে পাঠানো, শিক্ষিত করাই নাকি তার সবচেয়ে বড় ভুল। এক কথায় তাকে ব্যর্থ পিতা, অযোগ্য রাজা বলা হচ্ছে, যে নাকি নিজের রাজ্যের জন্য পরবর্তী যোগ্য শাসনকর্তা দিতে পারেনি, ওই সিংহাসনের আসল উত্তরাধিকারী দিতে ব্যর্থ। শেষের কথাগুলো বলে আলিয়া ডুকরে কেঁদে উঠল। আপনার ধারণা আছে
ওই কথাগুলো দ্বারা আমাকে আর আপনার পিতাকে ঠিক কতটা ছোট প্রমাণ করেছে। আমি এই রাজ্যের পরবর্তী নবাব হিসেবে নতুন সন্তান দিতে ব্যর্থ হয়েছি। আজ আপনার বুবুজান এটাও প্রমাণ করেছে আমি কন্যা সন্তান দিতেও ব্যর্থ। এত শিক্ষার কি প্রয়োজন যদি না বাবা মায়ের সম্মানই না রক্ষা করতে পারেন? সেখানে পুরো রাজ্যের এই দেশের সম্মান আপনারা রক্ষা করবেন, এটা ভাবাই কি মূর্খতা নয়? আমি চান বুবুজান তার জীবনের প্রতিটি মুহূর্ত কিন্তু আব্বুজানের দায়িত্বভারের জন্য ব্যয় করেছে। যেখানে 11টা বছর পরিবারের থেকে দূরে থেকে নিজেকে তৈরি করেছে একজন যোগ্য শাসনকর্ত্রী হওয়ার জন্য। দেশের শিক্ষা ব্যবস্থা চালু করবে, মেয়েদের পড়াশোনার হার বৃদ্ধি করবে বলে লন্ডনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দ্বারপ্রান্ত হয়েছে, দেশকে এক সুন্দর ফলপ্রসূ হিসেবে পরিবেশন করেছে, যেন তারা এই দেশকে উন্নত ও শিক্ষিত করতে আগ্রহী হয়। 2টো বিশ্ববিদ্যালয়, একটা মহিলা কলেজ, মাদ্রাসা, শহরের প্রাইভেট হাসপাতাল, এগুলো তার তত্ত্বাবধানেই কিন্তু সম্ভব হয়েছে। এত সব কিছু আপনি বুবুর করা এই সামান্য ভুলের জন্য কিভাবে ভুলে যেতে পারেন? রুসিফা শান্ত স্বরে শক্ত কথাগুলো বলল। সামান্য কারণ? এগুলো আপনার কাছে সামান্য কারণ লাগে? সে ভাবি রানী হয়ে কিভাবে নিজের বিবাহ অভিষেক অনুষ্ঠান থেকে পালিয়ে যায়। আলিয়া রাগান্বিত স্বরে বলল। সত্যি সামান্য কারণ নয়, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। দিন শেষে কারো কাছে ভালোবাসার আশ্রয় পাওয়া, কারো বক্ষে মাঝে শান্তির নিঃশ্বাস ফেলতে চাওয়া। কেউ মাথায় হাত বুলিয়ে দিবে আর বলবে, এখন ঘুমাও, এত চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এমনটা কিন্তু বুবুর কাছে কেউ নেই, কিন্তু আপনার কাছে আছে আম্মি জান, আব্বুজানের মতো বলিষ্ঠ ও প্রেমিক পুরুষ, যে কিনা সব পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করে। তাই এটাকে আপনি বড় কোনো চাওয়া হিসেবে নিচ্ছেন না। বুবুরও তো ইচ্ছে করে আব্বুজানের মতো এক প্রকৃত পুরুষ তার জীবনে থাকবে। এই সিদ্ধান্তটাও যদি আপনারা তার উপর জোর করে চাপিয়ে দেন, তাহলে তো সে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেই, তাই নয় কি আমি চান? অনিরূপ কোন দিক থেকে খারাপ? আমি ওর চোখে অ্যারিজোনাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখেছি। ও আপনার আব্বাজানের বংশেরই, সেও আপনার আব্বাজানের মতোই অ্যারিজোনাকে আগলে রাখবে। ভুল বললেন আমি চান, ওটা আকাঙ্ক্ষা নয়, কামনা হবে, তার দেহ পাওয়ার কামনা। ঠিক যেমন সে কামনায় বুধ থাকে বেশ্যা নারীদের মাঝে, ওইভাবে। রুসিফা ঘৃণ্য কণ্ঠে বলল। রুসিফা! আলিয়া ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দিল তার গালে। কি ভাষায় কথা বলছেন আপনি? আপনাদের আমি সব সময় এইসব নোংরা জিনিস থেকে দূরে রেখেছি। আলিয়া ক্ষিপ্ত হয়ে বলল। ঠিক, আর সেই নোংরা জাহান্নামেই আপনি বুবুজানকে ঠেলে দিচ্ছিলেন। রুসিফা ফুঁপিয়ে কেঁদে উঠল। অবিশ্বাস্য! আপনারা আপনার বাবার সিদ্ধান্তে সন্দেহ করছেন? বলেই আলিয়া রুসিফার কক্ষ থেকে বেরিয়ে গেল। রুসিফা ওখানে বসেই কাঁদতে লাগলো। আপনার বড্ড প্রয়োজন বুবুজান, সব যে উল্টে পাল্টে হয়ে যাচ্ছে। সারফারাজের কানে বাজছে রুসিফার প্রত্যেকটি কথা। সে গিয়েছিল মেয়ের সাথে একটু কথা বলতে। মেয়েরাই তো হয় বাবার মন ভালো করার একমাত্র সুমিষ্ট পন্থা। তখনই শুনেছে মেয়ের কথা। সারফারাজের মনে পড়ল অ্যারিজোনার বিয়ের আগের দিনের কথা, যখন অ্যারিজোনা তাকে জানিয়েছিল অনিরূপ একটা চরিত্রহীন, সে বিয়ে করতে চায় না, বিবাহ ছাড়াও সে সুন্দর করে নিজের দায়িত্ব পালন করতে পারবে। এর বেশি কিছুই বলেনি। তার পরিপ্রেক্ষিতে সে রেগে গিয়েছিল তার ভাইয়ের ছেলের নামে মেয়ের মুখে এমন কথা শুনে। এখন আফসোস হচ্ছে তার, সে কেন যাচাই বাছাই করেনি মেয়েটা কি তার উপরে অভিমান করে চলে গিয়েছে। সারফারাজের বুকটা হু হু করে উঠল। কিভাবে খুঁজবে তার রাজকুমারীটাকে? যে নিচে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যে কঠিন। এদিকে সে তৈলচিত্র প্রকাশ করতে পারছে না। যদি কেউ কোনো ক্ষতি করে দেয়, না না, তার রাজকুমারী ঠিক থাকুক, সে কখনোই তার বাবার থেকে অভিমান করে বেশি দিন দূরে থাকতে পারবে না।
অওরাবের ঘুম ভাঙল কারো ভাঙচুরের আওয়াজে। একরাশ বিরক্তি নিয়ে পা বাড়ায় শব্দের উৎসের দিকে। রান্নাঘরের দিকে পা বাড়াতেই দেখতে পেল অসম্ভব সুন্দর এক দৃশ্য। নীল শাড়ি পরা এক রমণী কোমরে আঁচল গুজে সম্পূর্ণ খেয়াল নিবিষ্ট করে আছে রুটি গোল বানাতে। অওরাবের মনে হলো এটি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য, যেখানে তার একান্তই ব্যক্তিগত রমণী তার জন্যে রান্না করছে। এমন কিছু সে আজ পর্যন্ত কখনোই চিন্তা করেনি, এমনকি কল্পনাও করেনি যে কোনো একদিন কেউ তার সংসার সামলাবে, তাও এত মন দিয়ে। অওরাবের ইচ্ছে করছে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা গুঁজতে। অনেক কষ্টে ইচ্ছেটাকে দমন করে নিল। অধিকার থাকলে এর থেকে বেশি কিছু করে ফেলতো। ইদানিং অওরাবের সন্দেহ হয় সে কি আসলেই নারী বিদ্বেষী। ছি, কোনো দিনই না নারীরা হচ্ছে সবচেয়ে সুন্দরতম সৃষ্টি আল্লাহ তাআলার, আর সে নারী বিদ্বেষী কেন হবে? কোনো দিনই না। সে সাধু পুরুষ, অন্তত এই রমণীর ক্ষেত্রে তো নাই। আর সব চুলোই যাক, কাজ করতে করতেই অওরাবকে রান্নাঘরের দরজায় বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসল আরু। অওরাবও মুচকি হেসে উপহার দিল। খিদে লেগেছে, আমাকে ডাক দিতে পারতেন, কিছু বানিয়ে দিতাম। অওরাব বলল, আমার রান্না করা শিখতে হবে, সব সময় তো আর আপনি থাকবেন না। আরু রুটি বেলতে বেলতে বলল। ঠিক আছে, শিখুন, আমি মুখ ধুয়ে আসছি। বলতে বলতে চলে গেল সে। আরও তার যাওয়ার দিকে কিছুক্ষণ মলিন চোখে তাকিয়ে থাকলো। একবার বলতে পারলেন না সব সময় পাশে থাকবো? অওরাব আস্তে ধীরে খাবার খাচ্ছে আর একটু পর পর পানি খাচ্ছে, আর আরও তার দিকে উৎসুক চোখে তাকিয়ে আছে তার রান্না কেমন হয়েছে তা জানার জন্য। ডিম ভাজিটা অনেক মজা হয়েছে, একটু লবণ কম হলে আর পোড়া না লাগলেই হতো। আর আলু ভাজি, এমন মজার আলু ভাজি আমি কখনোই খাইনি, শুধু একটু সিদ্ধ হলেই হতো। আর রুটির কথা কি বলি, অসম্ভব সুন্দর। গোলানি তো কি হয়েছে, পেটে গেলে এমনি সব গড়ে যাবে। মোট কথা, এমন সুস্বাদু খাবার আমার জীবনে আমি কখনোই খাইনি। এই উপলক্ষে আজকে বিকেলে আপনাকে আমি ঘুরতে নিয়ে যাব, রেডি থাকবেন। আরও উচ্ছ্বাসিত হয়ে বলল। সত্যি? সত্যি। বলেই অওরাব রুমের দিকে পা বাড়ালো। আগামীকাল একটা ব্রেইন অপারেশন আছে, তার জন্য একবার আগে ঘরে বসে চেষ্টা করতে হবে। আজ আর চেম্বার নেই, শুক্রবার যে। ঘরে গিয়ে খাটের নিচ থেকে ফরমালিনে ভেজানো মানুষের একটা মস্তিষ্ক বের করলো। এখন এটাকে কাটাকুটি করবে সে। অওরাব আরুর দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। চালাচ্ছেন কেন, কি চাই আপনার? ক্ষুধা লেগেছে, ওই খাবারগুলো খেতে পারছি না, খাবার এনে দিন কিছু। বিছানায় বসে পড়ল আরু। হাজারো বিরক্তির মধ্যেও অওরাব হেসে ফেলল, নিজের রান্না করা খাবার নিজেই খেতে পারছে না। আপনি ওই খাবার কিভাবে খেলেন? আরু মুখ লটকিয়ে আবার জিজ্ঞেস করলো। খাবার কেমন হয়েছে সেটা ব্যাপার না, মজাদার খাবার তো আমরা চাইলেই হোটেল থেকে খেতে পারি, কিন্তু আপনি যত্ন করে খাবারটা আমার জন্য বানিয়েছেন, এইটাই অনেক। ওটার ভিতর আপনার এত ভালোবাসা ছিল, তা মজাদার খাবারের চেয়েও বেশি মনোমুগ্ধকর। আরো মুগ্ধ হয়ে শুনল অওরাবের কথা। এমন একজন মানুষ, এমন হাজারো বাধ্যকতা, দায়িত্ব, রীতিনীতি গোটা কয়েক অমানুষের মাঝে থাকলে কি খুব বেশি ক্ষতি হবে? সব মায়ের গর্ভ এমন শুদ্ধ, পবিত্র ও মহিমাময় হোক, এমন সন্তান সবার ঘরে থাকুক, যে সামনের মানুষের মনটা বুঝে তার পরবর্তী ব্যবহারের বহিঃপ্রকাশ করবে। বিকেল 4টে। অওরাব মুগ্ধ হয়ে দেখছে আরুকে। লাল পাড়ের সাদা শাড়ি পরছে সে, চুলগুলো হাত খোপা করা। এটা অওরাব নিজেই করে দিয়েছে। মেয়েটা চুলও বাঁধতে পারে না, অকর্মা ঢেকি। হাতে কানে গলায় কিছু নেই। এতে একটু কমতি অনুভব হলেও মেয়েটির নির্মল সজীব সতেজতায় ভরপুর মিষ্টি হাসিতে যেন সেটুকুও পূরণ করে দিয়েছে। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ বলে নিল সে। হাত বাড়িয়ে রিকশায় তুলে নিয়ে এক হাত আঁকড়ে ধরল মেয়েটা। রিকশায় ভয় পাইছে। আজ অওরাবের নিচের কেমন যেন পরিপূর্ণ মনে হচ্ছে। রিকশার পাশের সিটে বসার জন্যে এমন একজন সঙ্গী থাকলে জীবনটাতে সৌন্দর্যের চেয়ার কমতি থাকে না। সবসময় থাকুক, সবসময় থাকুক, তার কোনো আপত্তি নেই, বরং সে আগলে রাখবে। আরও অওরাবের আঁকড়ে ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে আছে।
মুখে মৃদু হাসি, চোখে তার এক রাশ আশা, যেন এই হাতটা সব সময় তাকে আঁকড়ে ধরে রাখে। জীবনের ফেলে আসা এতগুলো একাকী বসন্ত এবার যেন তার সঠিক সঙ্গী পায়। রিক্সা থামার ফলে তার ধ্যান ভাঙে। কি হলো, থামালেন কেন? আরও আওরাবকে জিজ্ঞেস করলো। একটু ওয়েট করুন, আমি আসছি। আরও ঔরাবকে জিজ্ঞেস করলো বলেই ঔরাব নেমে গেল। কিছুক্ষণ পরেই ঔরাব হাজির, হাতে 2টা রজনীগন্ধা ফুলের মালা নিয়ে। আরও এক দৃষ্টিতে তাকে দেখছে। এত এত আভিজাত্যের মাঝেও নিজেকে কখনো এতটা বিশেষ মনে হয়নি যতটা আজ হচ্ছে। লোকটা বুঝি তাকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মুহূর্তেই হাজারো অবুঝ ডানামেলা প্রজাপতিরা তার ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোকে আরো বাড়িয়ে দিল। এমন এক জীবন সঙ্গী তার পাশে থাকলে সে বিশ্ব জয় করতেও কুণ্ঠাবোধ করবে না। চঞ্চল পেতনি আজ নিঃস্ব কীভাবে হয়ে গেল? ঔরব আরুর বাহাতে একটা মালা বাঁধতে বাঁধতে বলল। আরু উত্তর করল না। তারপরেই হাতে থাকা মালাটা তার খোপায় বাঁধতে বলল ঔরব। আপনি বেঁধে দিন। আরও পিছন ঘুরে বলল। ঔরব মৃদু হেসে মালাটা বেঁধে দিল। অপূর্ব সুন্দর এই রমণী যে ঔরবের মনটাকে দুষ্টু মিষ্টি ভালোবাসায় ভরপুর করে দিচ্ছে, তা কি এই রমণী জানে? অভ্যেস হয়ে গেলে সে কিভাবে থাকবে, আটকেই বা রাখবে কিভাবে? বলাই বাহুল্য, সকালের ওই ভয়ঙ্কর চিন্তার কারণে সে আরুকে অন্য নজরে দেখছে বললে ভুল হবে। তার এই রমণী ঝুড়ে সব কিছু ভাবতেই ভালো লাগে। একটু হলেও মনটা তার চায় মেয়েটি এইভাবেই থেকে যাক তার পাশে সব সময়। কিন্তু কোনো এক অজানা কারণ তাকে যেন বারবার সাবধান করে, এই নারী ধ্বংসাত্মক। তার শান্তশিষ্ট সাজানো গোছানো খুনসুটিতে ভরা জীবনটাকে বিকৃত করে দেবে। এক দীর্ঘশ্বাস ফেলল সে। আপাতত সব জল্পনা কল্পনা বাদ দিয়ে ছেড়ে দেওয়া হাতটা আবার আঁকড়ে ধরল। সেই বরং ছেড়ে যাওয়া মুহূর্তগুলোকে বারবার আঁকড়ে ধরে জীবনটাকে সুন্দর করবে। কিন্তু এত সুন্দর মুহূর্তটাকে নষ্ট করার কোনো মানে নেই। আরও বাদাম খাচ্ছে আর বকবক করছে। তারা একটা পার্কের ভেতর দিয়ে হাঁটছে বর্তমানে। ঔরবের দুহাত ভর্তি ব্যাগ, যাতে সোফার ফোম আর অনেক ধরনের ফুল গাছ আছে। ধরিবাজ মেয়ে সত্যিই তাকে দিয়ে সংসার সাজাচ্ছে। জানেন, আমি কখনো এভাবে বাইরে ঘুরতে যাইনি। আপনাকে অনেক ধন্যবাদ। আরও হাসি মুখে বলল। ঔরব মৃদু হেসে দেখতে থাকলো মেয়েটির উচ্ছ্বসিত চেহারা। এত অল্পতেই বুঝি নারীরা খুশি হয়ে যায়। মেয়েটির হাসি মুখ তার মনে এক আলাদা প্রশান্তি এনে দেয়। ঔরবের বাবার আজ মেজাজ প্রচণ্ড খারাপ। সকাল থেকে ঔরবের আম্মি তার মাথা খেয়ে ফেলেছে। ছেলে তার 30 বছর চলছে, এই বয়সে তার নাকি 2টো বাচ্চা ছিল। সেখানে তার ছেলে এমন নারী বিদ্বেষী কেন? বিয়ে কেন করতে চায় না? থামবে তুমি? ছেলে বড় হয়েছে, নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে। যখন ইচ্ছা হবে তখন বিয়ে করবে। আমরা তার মধ্যে নাক গলাতে কেন যাব? ঔরবের বাবা রেগে কথাগুলো বলেন। ছেলে বড় হয়েছে, আমিও তো বুড়ি হয়েছি। এত কাজ করে আমার আর কুলায় না, সারাদিন খেটে খেটে মরি আমি। ঔরবের মা ঝাঁঝালো কণ্ঠে বলল। প্রিয়ম টেবিলে বসে নাস্তা করছে। মায়ের এমন কথা শুনে অসহায় দৃষ্টি দিল বাবার দিকে। সারা দিনে বেশিরভাগ কাজ তার বাবা করে, আর সেই করে। মা শুধু রান্নাটুকু করে। এতেই নাকি তার আর কুলোই না। প্রিয়ম ডানে বামে মাথা দুলিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলো। আমি আসছি। প্রিয়ম দরজায় দাঁড়িয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, আসবেই তো সবাই। আমাকে একা ফেলে চলে যাই। একটা বউ থাকলেও তো সারাদিন এমন একা একা থাকতে হতো না। ছোটটার জন্যও আনতে পারছি না, বড়টার কারণে। প্রিয়মের মেজাজ এবার খারাপ হয়ে গেল। তার বিয়ের কথা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। ধপাধপ পায়ে সে ঘর থেকে বের হয়ে গেল। প্রিয়মের আজ প্রথম ক্লাস, তাই সে সময় মতো ক্লাসে হাজির। তার ঠিক 4 মিনিট বাদ প্রিয়মের ক্লাসে বিঘ্ন ঘটল। পড়ানোর সময় বিরক্ত করা তার খুবই অপছন্দ। এর জন্য কলেজে তার মৃদুমন্দ সমালোচনাও হয়। রাগী মাস্টার মশাই একটা। আসবো মাস্টার মশাই। রসিফা দরজার বাহিরে দাঁড়িয়ে বলল। দেরি করে এসেছেন, ওখানেই দাঁড়িয়ে থাকুন। প্রিয়ম ব্ল্যাকবোর্ডে চক ঘোরাতে ঘোরাতে বলল। রসিফার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে মাস্টার মশাইয়ের কথা মতো চুপচাপ দাঁড়িয়ে আছে।
গতরাতে অতিরিক্ত কান্নার কারণে মাথা ব্যথায় সকালে উঠতে পারেনি সে। লুসিফার কোনো সমস্যা না হলেও তার সঙ্গীতের বেশ সমস্যা হচ্ছে। মৃদু শব্দ দূষণের আওয়াজে প্রিয়ম উৎসের দিকে তাকালো। কি সমস্যা আপনাদের? প্রিয়ম লামহা আর নিতুর উদ্দেশ্যে বলল। লামহা হচ্ছে এদের বন্ধু মহলের সবচেয়ে চালাক দুষ্টু মেয়ে। কোনো ক্লাসে বরবাদ করার জন্য একাই 100। আর সবাই মোটামুটি, কিন্তু মিতু হচ্ছে একটু ভীতু। তাও লামহার সঙ্গে সেই পদবিটাও ধীরে ধীরে সরে যাচ্ছে। লামহা সোজা হয়ে নির্বিকারভাবে দাঁড়িয়ে গেল। দোনোমনো করতে করতে মিতুও দাঁড়িয়ে গেল। বলছিলাম কি মাস্টারমশাই, মাত্র 4 মিনিট দেরি হয়েছে, আজকের মতো ক্ষমা করে দিন। লামহা তার ছটফটানি ভাব নিয়ে বলল, আর মিতু তার পাশে দাঁড়িয়ে মুচড়া মুচড়ি করছে। এই মেয়ের চেঁচে বিপদ না আনলে পেটের ভাত হজম হয় না। ইবলিশের 3 নাম্বার সন্তান এই মেয়ে। প্রিয়ম শান্ত দৃষ্টি তাক করলো তার দিকে। আপনারা দুজন ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ুন, এক কথা দুবার বলা লাগে না। লামহা যেন হাতে চাঁদ পেয়ে গেল। প্রিয়মের বলতে দেরি আছে, তার পাশে গিয়ে দাঁড়াতে দেরি নেই। আর মিতুও আস্তে করে চলে গেল তাদের পাশে। এদের সাথেই তার সকল আনন্দ নিমিত্ত, এরই নাম বন্ধুত্ব। রসিফা তাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসল। তার সব মন খারাপ দূর করে এই মেয়েটি সবসময় তাকে সাহস দেয়। বলছিলাম কি মাস্টারমশাই, এভাবে এখানে দাঁড়িয়ে থাকলে সবার মনোযোগ আমাদের দিকেই, পরে ক্ষতি হয়, আমরা বরং বাইরে গিয়ে দাঁড়াই। লামহা হেলে দুলে জিজ্ঞেস করলো প্রায় 5 মিনিট পরে। বেশি বেয়াদবি শিখে গেছেন তাই না? চুপ করে গিয়ে বেঞ্চে বসুন 3 জন। প্রিয়ম ধমক দিয়ে বলল। লামহা ঠোঁট উল্টালো, ভেবেছিল এই ক্লাস ফাঁকি দিয়ে ক্যাম্পাস ঘুরবে। তাই মাস্টার মশাইয়ের জন্য কে পারে। তবুও সে খুশি 3 বান্ধবী একসাথে থাকবে যে। প্রিয়মের মেজাজ খারাপ হয়ে গেল। কতখানি ক্লাসের সময় নষ্ট করলো ফাজিল মেয়েগুলো। সময় নিজ গতিতে প্রবাহিত হয়, কিন্তু সাথে দিয়ে যায় কারোর জন্য সুমধুর মুহূর্ত, আজীবন আঁকড়ে ধরে বাঁচার মতো স্মৃতি। আবার কারো কারোর জন্য রেখে যায় বিষাদময় যন্ত্রণা, অসফলতা, না পাওয়ার ক্ষোভ। ঠিক তেমনি অওরাব এই কেটে যাওয়া দিনগুলোতে নিজের অন্য এক অস্তিত্বকে খুঁজে চলেছে আরুর মধ্যে। মেয়েটির সাথে সময় কাটাতে, কথা বলতে ভালো লাগে। একসাথে রান্না করতে গিয়ে যখন তার পিছু পিছু ঘোরে রান্না শেখার জন্য, তখন অনুভূত হয় একরাশ প্রশান্তি। মেয়েটা যে তার জন্যে রান্না শেখে। প্রতিদিন বাসায় ফেরার সময় তার জন্যে ঝালমুড়ি, বাদাম, কদবেল মাখা নিয়ে আসে সে। এতে মেয়েটির আনন্দের শেষ থাকে না। ছোট ছোট বিষয়ে এত আনন্দিত হয়, এটা অওরাবের ভালো লাগে। সারাটা দিন ছটফট করে কখন বাসায় যাবে, মেয়েটিকে এক নজর দেখবে, আর মেয়েটি হাসি মুখে তার জন্য গরম গরম চা এনে দেবে। সকল ধকল যেন নিমেষেই গায়েব হয়ে যায়। দৈনন্দিন জীবনটা এখন একটু বেশিই মধুর। কিন্তু বিপত্তি তো বাঁধল সকালের নাস্তায়, যেখানে প্রতিদিন মেয়েটির হাতে পোড়া ডিম ভাজি আর কচকচ করে আলু ভাজি খেতে হয়। যদি কিছু বলে তো ফিরতি জবাবে বলবে, এটা আগের দিনের থেকেও বেশি ভালোবাসা আর যত্ন মেশানো আছে। খাওয়া শুরু করুন তাড়াতাড়ি। অওরাব অসহায় মুখে পানি দিয়ে গিলে গিলে খাবারটুকু শেষ করে আর প্রতিদিন একটা করে পেট খারাপের ঔষধ খায়। অমন কুখাদ্য খেয়ে কেউ সুস্থ থাকতে পারবে না। বড় সাহেব, নাস্তা নিয়ে এসেছি। একজন আয়ার কণ্ঠে তার ধ্যান ভাঙল। প্রতিদিন চেয়ারে এসে এসে নাস্তা করে, নতুবা ওই নাস্তা করে তার দেহ আর আগাবে না। অন্যদিকে অনিরূপ, সে যতদিন যাচ্ছে বদ্ধ উন্মাদের মতো আচরণ করছে। তাকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে গেছে এক নারী। এই অপমান সে সহ্য করতে পারছে না। নারীরা হলো দুর্বল ভোগের কামনার বস্তু, যাদের পুরুষের দেহের নিচেই মানায়। এমন কত সুন্দরী মেয়ে তার বক্ষতলে থাকে, সেখানে নাকি এই তুচ্ছ রাজকুমারী তাকে অপমান করলো। আর ওই মূর্খ মহারাজ সারাদিন শুধু বাচ্চা রাজকুমারী বলে বলে জপ করবে আর কাঁদবে। ওটার মেয়েদের নিয়ে এত মাতামাতি যদি সে না ঘুচিয়েছে, তার নামও অনিরূপ নয়। সেও এই রাজবংশের রক্ত। কাপুরুষের মতো নারীর ছায়াতলে থাকবে না। ওই এরিজোনাকেও তার পায়ের কাছে এনে ছাড়বে। রূপের এত অহংকার সব গুঁড়িয়ে দিবে। সারাদিন শুধু এইসব ছাইপাশ খাওয়া ছাড়া আপনি আর কিছুই করতে পারেন না অনিরূপ। আমারই ভুল এত বড় দায়িত্বের জন্য আপনাকে যোগ্য মনে করা।
যেখানে একটা মেয়েকে নিজের বশে আনতে পারলেন না। বাবার এমন তিরস্কারে অনিরূপ আরো ক্রুদ্ধ হয়ে গেল। হাতে থাকা পাত্রটিকে সজোরে মাটিতে ফেলে দিয়ে যেই না বাবার কলার ধরতে যাবে, অমনি সাদ্দাম সাহেব ক্ষিপ্ত কণ্ঠে বলল, একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি আমি, যে কিনা এক নারীর থেকে অপমানিত হয়ে বাপের কলার ধরতে আসে। এই কথায় কথায় তুচ্ছ নারীদের আনবেন না। ওরা রান্নাঘরে আর বিছানার যোগ্য, কিন্তু এই বোকা মহারাজা ওদের এত প্রশ্রয় দিচ্ছে, একটু শিক্ষিত বানিয়ে বসিয়ে দিবে সিংহাসনে। কেন, আমাকে কি চোখে পড়ে না? তাগড়া যুবক আমি। অনিরূপ দাঁতে দাঁত চেপে কথাটা বলল। শুধু মুখে এই সিংহাসন পেতে হলে আপনার এরিজনার মন জয় করতে হবে, এইটুকুই করার জন্য বলেছিলাম। কিন্তু না, আপনি তো লোভ সামলাতে পারেন না, হাতও বসিয়ে দিলেন তাতে। একটু লোভ সামলালে কি হতো, নারীর তো আর অভাব পড়েনি, তাদের নিয়ে আপাতত থাকতেন। অন্তত এরিজনা এখন আমাদের হাতের মুঠোয় থাকতো। এই জীবনে আপনাকে রাজা হতে দেখে আমার ভেতরকার সকল যন্ত্রণাকে শান্ত করতে চাই। দয়া করে বুঝুন, নিজের রাগ, জেদ, লোভকে একটু সামলাতে শিখুন। সাদ্দাম কিছুটা জেদি কণ্ঠে শুধালো। অনিরূপ কিছু বলতে যাবে, তার আগেই একজন প্রহরী আসলো, হাতে তার হরেক রকমের খাবার দিয়ে ভরিয়ে রাখা পাত্র। সাদ্দামের মুখে ফুটে উঠল কুটিল হাসি। নবাবের খাওয়ার সময় হয়ে গেছে, আপনি যদি একটু দেখে দিতেন সব ঠিক আছে কিনা। প্রহরী বিনয়ের সাথে বলল। আমি দেখছি চাচা যান, নিশ্চয়ই খিদে পেটে অপেক্ষা করছে। অনিরূপ অত্যাধিক মাত্রায় বিচ্ছিরি ভঙ্গিতে ভক্তি শ্রদ্ধা প্রকাশ করে বলল, অওরাব রান্না করছে আর আরও সারা ঘরে পরিষ্কার করে সাজাচ্ছিল নিজের মতো করে। বারান্দাটাকে ফুলের বাগান বানিয়ে ফেলেছে। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দে অওরাব দরজা খুলে ফেলতেই কেউ তার বুকে ঝাঁপিয়ে পড়ে। অওরাবের মেজাজ সপ্তম আকাশে উঠে যায়, ধাক্কা মেরে নিজেকে ছাড়িয়ে নিল। কিন্তু সম্মুখে বাড়িওয়ালির মেয়েকে দেখে অওরাবের কপালে মৃদু ভাঁজের সৃষ্টি হলো। চোখ মুখ ফোলা ফোলা, কেঁদেছে মনে হয়। কি সমস্যা অমৃতা, এমন ব্যাপার কেন করছো? অওরাব গম্ভীর হয়ে বলল, আপনি এমনটা কিভাবে করতে পারেন? আপনি তো আমাকে ভালোবাসেন, আমিও তো আপনাকে ভালোবাসি। এটা জেনে অন্য কাউকে কেন বিয়ে করেছেন? অমৃতা হেঁচকি তুলতে তুলতে বলল। অওরাব তপ্তশ্বাস ফেলল। মেয়েটা অল্প বয়সের আবেগে টইটম্বুর। সে জানে এই মেয়েটা তাকে পছন্দ করে, যেটা নিতান্তই আকর্ষণ, বই কি আর কিছু না। আমি কি তোমাকে এমন কোনো কথা বলেছিলাম? অওরাব বিরক্ত নিয়ে প্রশ্ন করল। অমৃতা চোখের পানি অস্থির চিত্তে মুছতেছে। না, কিন্তু আপনি রোজ আমার জন্য বারান্দায় বসতেন। অওরাব মৃদু হেসে বলল, আমি অবসর সময় পেলেই বারান্দায় এসে বই পড়ি, সেটা তুমি বারান্দায় আসার আগের থেকেই। মনে করে দেখো। অওরাব আবার বলতে শুরু করলো, এই সময়টাই আবেগের অমৃতা, কিন্তু আমাদের একে প্রশ্রয় দেওয়া উচিত নয়। এটা কষ্ট ও লাঞ্ছনা ছাড়া কিছুই দেয় না। আমি তোমার নিতান্তই একটা আকর্ষণ, যেটা কখনোই ভালোবাসা হতে পারে না। যা হওয়ার হয়ে গেছে। নিজেকে এবং নিজের অনুভূতি, আবেগগুলোকে সঠিক জায়গায় সঠিক মানুষের জন্য ব্যবহার করতে শেখো। তার জন্য তোমাকে বড় হতে হবে, শিক্ষিত হতে হবে। কোনটা ভালোবাসা, কোনটা আবেগ, সেটা পার্থক্য করা জানতে হবে। নয়তো দুঃখ ছাড়ার কিছুই ফেরত পাবে না অমৃতা। আশা করি আমার কথা বুঝতে পেরেছ। কষ্ট পেও না, মিষ্টি মেয়ে। আমার থেকে একজন ভালো জীবনসঙ্গী পাবে, যে তোমাকে ভালোবাসার চাদরে মুড়ে রাখবে, কখনো তোমাকে কষ্ট পেতেই দেবে না। অওরাব মাথায় হাত বুলিয়ে আস্তে করে বুঝিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন না? অমৃতা কান্না কিছুটা থামিয়ে বলল, না। তাহলে আপনার স্ত্রীকে ভালোবাসেন? স্ত্রীর কথা শুনে তার মনে পড়ল তার একটা পাতানো বউ আছে। হায় আল্লাহ, এখন এই মেয়ে যদি আবার কোনো ম্যাসাকার করে, তার আগে একে বিদায় করতে হবে। সেটাই তো স্বাভাবিক। অওরাব মৃদুস্বরে বলল, সে অনেক ভাগ্যবতী। আমি আসছি, আর দুঃখিত আপনাকে বিব্রত করার জন্য। বলেই দৌড়ে চলে গেল। অমৃতা চোখের পানি মুছতে মুছতে যা মোটেই বাদ মানছে না। মানবে কি করে? বুকের ভিতরটা যে ব্যথা করছে, সদ্য পরিস্ফুটিত ভালোবাসার ব্যর্থতার কারণে। অওরাব ফোঁস করে এক নিঃশ্বাস ছাড়ল। ভালোবাসতে জানা মেয়েগুলো যেন তাদের যোগ্য জীবন সঙ্গী পায়। এখন দেখতে হবে তার পাতানো বউ কোথায়।
এই কদিনে সে সবচেয়ে সুন্দর অনুভূতি আরুর মনের অবুঝ সেই অনুভূতির ঠিকানা পেয়েছে। মেয়েটা তাকে ভালোবাসে, সে বোঝে, প্রথম দিকে বুঝলেও কখনো বুঝতে চাইতো না কিংবা মানতে চাইতো না, কিন্তু এখন যে দুজনের অনুভূতি এক, তাই চোখের ভাষাও কিছুটা বোধগম্য। দরজা লাগিয়ে পিছিয়ে ফিরতেই দেখলো মেয়েটা দাঁড়িয়ে, চোখ তার লাল হয়ে আছে। রাগে নাকি দুঃখে যেটাই হোক না কেন, অওরাব মজা পাচ্ছে দেখে সেটাই বড় কথা। তার জন্যে আরও কাঁদছে। এটা তার জ্বলন্ত হৃদয়কে শান্ত করে, কি অদ্ভুত ব্যাপার। অওরাব পরনের গেঞ্জি টেনে টুনে ঠিক করে গলা খাকারি দিল। আরুর পাশ কাটিয়ে যেতে যেতে বলল, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বলতে বলতেই রান্নাঘরে ঢুকে গেল অওরাব। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, এটা ঠিক করে মুখে বলতে পারলেন না? আরও কম্পিত স্বরে জিজ্ঞেস করল। অওরাব মাংস নাড়ছিল, কিন্তু সেই হাত তৎক্ষণাৎ থেমে গেল। তার প্রচুর হাসি পাচ্ছে। মেয়েটা বুঝি কষ্ট পাচ্ছে। চুপ, আমার তো বউই নেই, ভালোবাসি কীভাবে বলবো? অওরাব নিষ্পাপ শিশুদের মতো চেহারা বানিয়ে বলল। আরও রাগে লাগছে, লোকটা জানে তার মনের কথা। আমি কি আপনার বউ নই? ওটা পাতানো বউ হবে, তাই না? বলে যাচ্ছেন। অওরাব আবার তরকারি নাড়তে লাগলো। ব্যাস, আরও রাগে দুঃখে গিয়ে ঠাস করে নিজের রুমের দরজা লাগিয়ে দিল। আর অওরাব সে হো হো করে হেসে উঠল। ইস, মুহূর্তগুলো এত সুন্দর কেন? আগে তো কখনোই এমন ভালো লাগার সৃষ্টি হয়নি। আরও দরজা খুলুন, খাওয়ার সময় হয়ে গিয়েছে। কতক্ষণ এভাবে না খেয়ে থাকবেন? আমারও তো খিদে পেয়েছে। অওরাব ষষ্ঠবারের মতো দরজা ধাক্কায় আসলো। বিকেল বাজে 4টে। সেই দুপুর থেকে দরজা ধাক্কাচ্ছে সে, কিন্তু না, ওই মেয়ের দরজা খোলার নাম নেই। কেন যে এইসব উটকো ঝামেলা তার উপরেই আসে, ভাবতে ভাবতেই আরও ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। অওরাব আশ্চর্য হয়ে গেল, এই মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল? দরজা আটকে বসেছিল, তাই সেও না খেয়ে বসে আছে। বজ্জাত মেয়ে, তাকে সবসময় নাকে দড়ি দিয়ে ঘুরায়। আপনি এতক্ষণ ঘুমাচ্ছিলেন? অওরাব কোমরে হাত দিয়ে বলল। কেন, আপনি কি ভেবেছিলেন আপনার কষ্টে কেঁদে কেঁদে বন্যা বানিয়ে দিব? অত ঠেকা নেই আমার। বলতে বলতেই খাবার বাড়তে লাগলো। না, সেই কপাল কি আমার আছে? বিড়বিড় করতে করতেই সোফায় বসলো অওরাব। একটু পরেই মেয়েটি প্লেটে খাবার নিয়ে হাজির। অওরাবও মুখ বাঁকিয়ে খেতে শুরু করলো। তার চেয়ারে বসতে হবে 4টে থেকে 8টা পর্যন্ত, তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে। ভাই, তুমি বিয়ে করছো না কেন? প্রিয়মের ব্যস্ত কণ্ঠে সে রুটি বানাচ্ছে। আব্বু রাতে রুটি খায়, তাই। অওরাবের রোগী দেখা শেষ হয়েছে মাত্র, তাই ভাইকে ফোন দিয়েছিল, কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেল। কারণ সন্ধ্যার সময় তার আম্মি ফোন করে জিজ্ঞেস করছিল তার কোনো সমস্যা আছে কিনা শারীরিক, নতুবা সে বিয়ে কেন করছে না। অওরাব হতভম্ব হয়ে গেল। তার কি নিজের কোনো ইচ্ছে থাকতে পারে না? সে এখন বিয়ে করতে চায় না, তাই বলে তাকে অসুস্থ বানিয়ে দেবে? ছি, এখন কি সে সুস্থ সবল একজন ফলপ্রসূ পুরুষ প্রমাণ করতে হবে? বিপরীতে আচ্ছা মতো ছেড়ে দিয়েছে মাকে। ভবিষ্যতে এমন কথা আর না বলে। সে আরুকে নিয়ে একটু ভাবতে চাইছে, তার বিষয়ে একটু সিরিয়াসভাবে এগোতে চাচ্ছে, কিন্তু তার বাড়ির লোকদের এমন চিন্তাধারায় সে নিজেই এখন একটু আধটু সন্দেহে পড়ে যাচ্ছে। সে সুস্থ তো? আস্তা কফিরুল্লাহ, আস্তা কফিরুল্লাহ। অবশ্যই সে সুস্থ, দেখিয়ে দিবে সবাইকে। একবার বিয়ে করুক, হালিতে হালিতে বাচ্চা পয়দা করবে। কেন? তোরও কি সন্দেহ আছে আমাকে নিয়ে? অওরাব তাতে দাঁত চেপে বলল কথাটা। প্রিয়ম আশ্চর্য হয়ে গেল, তার আবার কি নিয়ে সন্দেহ হবে? গলা ছাড়া দিয়ে প্রশ্ন করল। আমি আবার কি নিয়ে সন্দেহ করব তোমার উপর? এই যে পরবর্তী বংশ বিস্তার করতে পারবো কিনা। একরাশ রাগ ঢেলে বলল অওরাব। প্রিয়মের কাশি উঠে গেল, কাস্তে কাস্তে গিয়ে পানি খেলো। শেষ পর্যন্ত বড় ভাইয়ের সাথে এই নিয়ে আলোচনা উঠেছে। সে অপ্রস্তুত ভঙ্গিতে বলতে শুরু করলো। ছি ভাই, এমন কথা আমি কোনোদিন কল্পনাও করিনি। আমি তো জানি আমার নিরামিষ ভাই আমাকে প্রত্যেক বছর চাচা বানানোর ক্ষমতা রাখে। বড় ভাইয়ের সঙ্গে ইয়ার কি মারছিস? এখন আমার কথা বাদ দে, নিজেরও তো বয়স কম হয়নি, 7 চলছে, এখনও 4 বছর আগে ওখানে আটকে আছিস।
সবাই একটা ভালো জীবন আশা করে। নতুন কাউকে সুযোগ দে, দেখবি একটা সময় পেছনে ব্যথাগুলো ভুলে যাবি। শেষের কথাগুলো খুব জোর দিয়ে বলল অওরাব। ছেলেটা যত হাসি খুশি থাকে ভেতরে ভেতরে ততটাই গুমড়ে মরছে। প্রিয়মের হাত থেমে গেল। রুটিবেলা বাদ দিয়ে টেলিফোনটা নিয়ে রান্নাঘরের ক্যাবিনেটের উপর পা ঝুলিয়ে বসে পড়ল। উদাস ভঙ্গিতে বলল, আমি জানি জীবনে কেউ আসলে অবশ্যই পেছনের সব কিছু আমি ভুলে যাব, না চাইলেও ভুলতে হবে। কিন্তু কেউ আমার বিরহে প্রতিনিয়ত কেঁদে বেড়ায়, আর সেখানে আমি অন্য কাউকে নিয়ে সুখে থাকবো? সে মরে যাবে ভাই, আর তা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। আমি ভালো আছি, তার একটা গতি হোক। আমি বিনা সে ভালো থাকতে শিখুক, আমিও ভালো থাকবো। শেষের কথাগুলো বলতে গিয়ে প্রিয়মের গলা ধরে গেল। এইভাবে দূরে থেকে দুজনেই কষ্ট পাচ্ছিস। এক পাখি করে হয়তো মানা যেত। যেখানে দুজনেই দুজনকে ভালোবাসিস, তবু এত যন্ত্রণা কেন দিচ্ছিস তাকে? অওরাব বোঝানোর কণ্ঠে বলল, সে এখন আবেগে ভাসছে। যতদিন না সে এই আবেগময় কষ্ট থেকে বের হচ্ছে, আমাকে ভুলতে পারছে, ততদিন আমারও এই সমপরিমাণ কষ্টে ভোগ করতে হবে। তাকে আনন্দে দেখলে আমার চোখ জোড়ায়। আমি চাই সে সব সময় ভালো থাকুক। তার ভালো থাকা আমার সাথে নয়, যে পর্যায়ে জীবনযাপন করে তা দিতে আমি অক্ষম। তুই অবুঝ হচ্ছিস কেন? কাউকে সত্যিকারে ভালোবাসলে সে সব কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারে। আব্বুর সঙ্গে আমি কথা বলে দেখছি, যদি কোনো উপায়ে রাজি করানো যায়। না, সে ছোট, সঠিক ভুল বোঝার ক্ষমতা তার হয়নি। আর আমার কাছে আমার ভালোবাসা যতটুকু মূল্যবান, আমার বাবা ভাইয়ের সম্মানও ঠিক ততটাই মূল্যবান। এই বিষয়ের একটা কথা আমি বলছি না ভাই, তুমি চট করে জলদি একটা ভাবি নিয়ে আসো তো। চাক্কি পিষতে পিষতে আমার দিন যাচ্ছে। অওরাব হেসে দিল। ছেলেটা কথা ঘোরাতে চাই। আল্লাহ হাফেজ ভাই। প্রিয়ম ক্যাবিনেট থেকে নামতে নামতে বলল। ব্যতিব্যস্ত হয়ে অওরাব আবার ডেকে উঠল। বলো, শুনছি। প্রিয়ম আবার টেলিফোন কানে ধরে বলল। বলছিলাম যে আজ দেখেছিলে তাকে? অওরাব ঠোঁট কামড়ে ধরে আছে। ছেলেটার সাথে একটু মজা করাই যায়। এক বুক কষ্ট নিয়ে হাস্য উজ্জ্বল মুখে চলাফেরা করা তার মাস্টার মশাই। ভাই ফাইজলামি করবে না। প্রিয়ম কপট রাগ দেখিয়ে বলল। অওরাব হেসে ফেলল। প্রিয়মও ভাইয়ের সাথে হেসে দিল। তাকে প্রতিদিন এক নজর শান্ত দৃষ্টি উপহার না দিলে গলা কাটা মুরগির মতো ছটফট করে। দেখো না দিয়ে কিভাবে থাকি। প্রিয়ম বিড়বিড় করতে করতে রুটি বেলতে শুরু করলো। কাঁধে কারো স্পর্শে অওরাবের আম্মি ছলো ছলো চোখে পিছে ফিরে তাকালো। অওরাবের আব্বু আলতো করে দুহাতে আগলে নিল স্ত্রীকে। সহসা কেঁদে উঠল অওরাবের আম্মি স্বামীর বুকে মুখ গুজে। অওরাবের আব্বু তৎক্ষণাৎ স্ত্রীকে পাঁচকোলে করে নিয়ে সরে পড়ল রান্নাঘরের পাশ থেকে। তারা সবসময় ছেলেদের স্বাধীনভাবে বড় করেছে, সঠিক ভুল বুঝতে শিখিয়েছে। বাকিটা তাদের উপর, তাদের জীবন তারাই গুছিয়ে নিক। তারা শুধু হাসি মুখে তাদের জন্য দোয়া করবে, তাদের প্রতিটি আনন্দে সামিল হবে। আফজাল সাহেব স্ত্রীকে বুকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। 53 বছরের এই শরীরে স্ত্রীকে বহন করার এখনো অঢেল শক্তি বিদ্যমান। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এত কাঁদে না, থামো, ছেলে শুনতে পাবে পিয়াসা। আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, দেখছো না তুমি? অওরাবের আম্মি পিয়াসা কাঁদতে কাঁদতে বলল, ছেলেরা আমাদের বড় হয়েছে পিয়াসা, তাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এতটুকু স্বাবলম্বী আমি করে দিয়েছি। এখন কোনটা উচিত কোনটা উচিত নয় সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। সে যেদিন মনে করবে আমাকে এ বিষয়ে জানানো উচিত, সে অবশ্যই জানাবে। এত চিন্তা করে নিজের শরীর খারাপ করবে, তারপর আবার আমার আরেকটা ছেলে ওইখানে বসে চিন্তায় অর্ধেক হয়ে যাবে। এসব আমি মোটেই সহ্য করব না। আমার কাছে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য সুস্থ সবল চাই। প্রিয়তমা স্ত্রীর মাথাটা বুকে চেপে ধরে বলল আফজাল সাহেব। পিয়াসা বেগম কান্না থামিয়ে স্বামীর দিকে প্রশ্নসূচক চোখে তাকালো। আমাদের জীবনে তো কোনো জটিলতা ছিল না, তাহলে আমাদের ছেলেদের জীবনে এত সমস্যা কেন? 21 বছরের এক নালায়েকের সাথে 14 বছরের এক নালায়েককে ঝুলিয়ে দিয়েছে।
এতে জটিলতার কি চাও তুমি পিয়া? আফজাল সাহেব বলল। আমি নালায়েক? পিয়াসা বেগম রাগী কণ্ঠে জিজ্ঞেস করলো। না না, তুমি তো আমার পিয়া, আমার সেই ছোট্ট বউটি। আফজাল সাহেব তার মাথায় আলতো চুমু দিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল। কিছুক্ষণের মাঝেই পিয়াসা বেগম গভীর ঘুমে তলিয়ে গেল। আফজাল সাহেব তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অসুস্থ থাকায় বিছানায় পড়ার সাথে সাথে ঘুম। 4 বোনের একমাত্র ছোট ভাই ছিল আফজাল। মধ্যবিত্ত পরিবারের তারা। তার মা বোনের চিন্তাধারায় আদি যুগের নারীরা শুধু সংসার করবে আর বাচ্চা জন্ম দেবে, এই ধরনের চিন্তার মতো খামতি থাকলেও তার বাবা একটু আধটু সচেতন ছিল, যার বদৌলতে সে বিয়ের পরেও তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল। একমাত্র ছেলে যে এর জন্যে বেশ প্রশংসিত ছিল। তার বাবা বয়োজ্যেষ্ঠদের কাছে একটা প্রাইমারি স্কুলে চাকরি করত। পিয়াসার 15 বছর বয়সে অওরাব হয় আর তার ঠিক 3 বছরের মাথায় প্রিয়ম হয়। অল্প বয়সে দুটো সন্তানের জন্ম দেয় সে। এই নিয়ে সংসারে খুশির অন্ত ছিল না, তাও আবার পুত্র সন্তান। শ্বশুর শাশুড়ি সকলে বাচ্চাদের দেখাশোনায় কোনো কমতি রাখত না, কিন্তু এই অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে যে পিয়াসা বেগমের শারীরিক অবস্থা ক্রমেই ঝরে পড়েছিল তা কেউই বুঝতে পারেনি এবং পর্যাপ্ত যত্নও কেউ নেয়নি। অল্প বয়সে বাচ্চা জন্মদান যে কত ভয়ঙ্করের দিকে নিয়ে যেতে পারে তা তারা আন্দাজও করতে পারেনি। আফজাল নিজেও বুঝতে পারেনি তার ছোট বউটা এত অসুস্থ হয়ে পড়বে। গর্ভাশয় ঝুলে গিয়েছিল, জরায়ু তার সঠিক অবস্থান থেকে নিচে নেমে গিয়েছিল। সে কি ব্যথাতুর শরীর নিয়ে সংসারের সব কাজ করত। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকে। আফজাল অনেক বৈদ্য কবিরাজ দেখায়, কিন্তু কোনো উন্নতি হয়নি। পরবর্তীতে গ্রামের হাতুড়ে ডাক্তারের ঔষধের উল্টো প্রভাবে পিয়াসা প্রায় মৃত্যুর দ্বারপ্রান্ত। তখন আফজাল আর সহ্য না করতে পেরে নিজের অল্প জমানো টাকা দিয়ে কেনা জমি বিক্রি করে। স্ত্রীকে ভারতে নিয়ে গিয়ে সঠিক চিকিৎসা দেয়। সেই চিকিৎসায় পিয়াসার জরায়ু কেটে ফেলা হয়, যার ফলে চিরতরে মা হওয়ার ক্ষমতা হারায় সে। এই নিয়ে আফজালের কোনো আফসোস ছিল না, কিন্তু তার মা বোনের আহাজারির শেষ ছিল না। তাদের মতে হালিতে হালিতে বাচ্চা না জন্ম দিতে পারলে সেই মেয়ে অপয়া। তখন আফজালের বাবা তাদের ওপর গর্জে উঠেছিল, তার ছেলে আর ছেলের বউ ভালো আছে, এর থেকে বেশি তার আর কিচ্ছু চায় না। আফজাল হাসে, তার ছেলে দুটোও তাদের দাদুর মতো মুক্ত চিন্তার অধিকারী, বুদ্ধিমান। কখনো কেউ কষ্ট পায়, অস্বস্তি হয় এমন কোনো কাজ করে না। এই যে পিয়াসা সারাদিন তাদের উপর রাগ ছাড়ে, মেয়ের কমতি পূরণ করায় ঘরের সব কাজ করিয়ে, এতে তাদের কোনো অভিযোগ নেই। বরং তারা আরও উৎফুল্ল মনে মায়ের কাজে সাহায্য করে। বিশেষ করে অওরাব মায়ের সব আহাজারি আক্ষেপ মাথা পেতে নেবে। মায়ের সুস্থতাই তার একমাত্র কাম্য। স্বভাবতই পরিবারের বড় সন্তানটা মায়ের খুব আপন হয়। এর মধ্যে প্রিয়ম একটু দুষ্টুমি করে, সে মায়ের অসুস্থতার কথা জানে না, তাই সারাদিন বোন আনো বলে বলে জিকির করে সোজা কথা মাকে জ্বালায়। যেহেতু ঘরের ছোট সন্তান এমনি একটু দুষ্টু হয়, প্রিয়ম তারই এক উৎকৃষ্ট নমুনা। এতে পিয়াসার কোনো আক্ষেপ নেই। ঘরে তার মানুষ কম ছেলেরা দুষ্টুমি না করলে ঘরটা মাতিয়ে কে রাখবে? তাই শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর থেকে সেও তাল মিলিয়ে সারাদিন ঘরে এটা করো ওটা করো বলে চিৎকার চেঁচামেচি করে ইট বালির দালানটাকে ঘরে পরিণত করে। সে এই নিয়েই আফজালের খুনসুটিতে ভরা পরিবার ভেবেই মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল। আব্বু, আব্বু কি করছো? রুটি বানিয়েছি, খাবে না? প্রিয়ম অদূরে বসে চিৎকার করতে করতে বাবার ঘরের দরজার সামনে আসছে। হাতে তার টেলিফোনটা এখনো আছে। এটাকে নিয়েই সে আগামী 1 ঘন্টা ঘুরবে, যেন কারো অপেক্ষায় আছে। আফজাল ছেলের এমন চিৎকারে বিরক্ত, বউটা তার মাত্র ঘুমিয়েছে। সে কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। কেউ 1 মাইল দূরে বসে চিৎকার করবে আর সে 1 মাইল দূরে বসে জবাব দিবে? কখনোই নয়। প্রিয়ম দরজার সামনে আসতে আসতে দেখলো তার মা কোথাও নেই। নিশ্চয়ই আব্বুর সাথে আছে। ভ্রু কুঁচকে গেল তার। বোন, বাবু আনতেছো, আনো আনো, আমি বিরক্ত করব না। বলছিলাম আমি এখন একটু বই পড়তে বসবো, তাই আমাকেও আর বিরক্ত করবে না।
আর খাবার ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিও। বলতে বলতে প্রিয়ম নিজের ঘরের দিকে পা বাড়ালো। আফজাল সাহেব রাগে পাশ থেকে জুতোটা নিয়ে দরজার দিকে মেরে পড়ল। অসভ্য ছেলে, তোমার বুক আমি ভেঙে দেবো। ফাইজলামি করো আমার সাথে তুমি? প্রিয়ম খিক করে হেসে দিল। দরজা বন্ধ আব্বু। প্রিয়ম হাসতে হাসতে হাঁটতে লাগলো। ভাই বলেছে মাকে সবসময় হাসি খুশি রাখতে, তাহলে তার শরীরের উন্নতি ভালো হবে। অসুস্থতার কারণে তার মন মেজাজ সবসময় খারাপ থাকে, অথচ আজও সমাজ কত ছোট ছোট মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে, কারণ তাদের দৃষ্টি থাকতেও তারা অন্ধ হওয়ার অভিনয়ে মত্ত। তাওহিদের বিরক্তির মাত্রা এবার আকাশচুম্বী। এর আগেও এর থেকে বেশি ধমক দিয়েছে সে অমৃতাকে, কিন্তু কখনো তো এভাবে কাঁদেনি। সেখানে আজ একটু বকা দেওয়াতেই এমন মরা কান্না কাঁদছে। তাওহিদ মানুষ হিসেবে যত নরম, শিক্ষক হিসেবে ততই কঠোর। বর্তমানে সে সমাজবিজ্ঞান নিয়ে বিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে। আর একবার ফ্যাসফ্যাস করে কাঁদলে থাপড়ে আপনার দাঁত ফেলে দেব অমৃতা। আমাকে রাগানোর চেষ্টা করবেন না। তাওহিদ চোখ রাঙিয়ে বলল, আমি আজ পড়বো না বলেছি না, আমার ইচ্ছে করছে না। অমৃতা কাঁদতে কাঁদতে বলল তার মা তাকে জোর করে বসিয়ে দিয়েছে। এতদিন নানু বাড়ি বেড়াতে গিয়েছিল সে। বেয়াদবি শিখে গিয়েছেন তাই না? তাওহিদ এবার ধমকে উঠল। হ্যাঁ হ্যাঁ, বেহাদবি তো লাগবেই। আপনার তো কোনো মন নেই, একটা পাথর আপনি। ভালোবাসা হারানোর যন্ত্রণা আপনি কিভাবে বুঝবেন? বলেই সে দৌড়ে তার ঘরে চলে গেল। ভালোবাসা হারানোর যন্ত্রণা সত্যি অমৃতা আমি বুঝি না। এই কষ্ট সত্যি আমি বুঝি না। নিজের প্রেয়সীকে অন্যের জন্য বারান্দায় দাঁড়াতে দেখার যন্ত্রণা কতটুকু রক্তক্ষরণ করে হৃদয় সত্যিই বুঝি না। তাওহিদ চেয়ারে নিচের ভর ছেড়ে দিয়ে বিড়বিড় করলো, দৃষ্টি তার সামনের ঘরের দরজার দিকে। অওরা বসার রুম থেকে আরুর দিকে তাকিয়ে আছে। জানালার ধারে উদাস হয়ে বসে আছে, লাল শাড়ি পরে, চুল ছাড়া দিয়ে। গায়ে কোনো শীতের পোশাক নেই। শীতের রাতে ঠান্ডার পরিমাণ হু হু করে বাড়ছে। তার ইচ্ছে করছে নিজের গায়ে চড়ানো চাদরটার ভেতর আরুকে মুড়ে নিতে, কিন্তু কোথাও এক জড়তার কারণে পারছে না। হঠাৎ করেই একটা সামান্য বিষয় তার সাথে অসামান্যর মতো আচরণ করছে। সেদিনকার ফোনালাপে অওরাবের কোনো কথা প্রিয়মের সিদ্ধান্তকে টলাতে না পারলেও অওরাবের সিদ্ধান্তকে বেশ খানিক নড়বড়ে করে দিয়েছে। জীবনের 30টা বসন্ত একা কাটানোর পর এই প্রথম কোনো মেয়ের সংস্পর্শে এসে তার ইচ্ছে করলো যেন সবসময় এই মেয়েটিকে নিজের বুকের মাঝে আগলে রাখতে, ভালোবাসতে। কাজের চাপে যখন সে অস্থির হয়ে যাবে, তখন এই মেয়েটি তার বুকে তাকে আগলে নেবে। দিনের অন্তভাগে যেন কেউ তার অপেক্ষায় থাকবে। হঠাৎ করেই যেন তার এই ইচ্ছেগুলোর ডানাগুলো ভেঙে গেল, কারণ তার ভাষ্যমতে মেয়েটি কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়, বরং তথাকথিত বেশ বিত্তশালী পরিবারের অন্তর্ভুক্ত। সেদিন আলমারিতে তাড়াহুড়ো করে ফাইল বের করতে গিয়ে একটা ব্যাগ পড়ে যায়, যার ভেতর থেকে বেরিয়ে আসে বড় বড় দামি অলংকার, বালা, আরও কত কি, এবং একটি পোশাক, যেটিও কিনা দামি দামি পাথর, মুক্ত পাথরের নির্মিত, যেটা আরুর ব্যাগ, এবং সেটা স্পষ্ট প্রমাণ করে আরুর পারিবারিক অবস্থান। যেখানে তারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেখানে আরু কিভাবে মানিয়ে নিবে তার সাথে? তার ভাই এত ছোট হয়েও নিজের ভালোবাসার বিসর্জন দিচ্ছে এই এক কারণে, সে কিভাবে এই একই ভুল করবে? ভেতরটা কেমন যেন করছে মেয়েটির। দূরে যাওয়া তার সহ্য হয় না, আবার কাছেও রাখতে পারছে না। ভালোবাসা নামক সেই ছলচাতুরি অনুভূতি থেকে সবসময় দূরে থেকেছে। সেই ভালোবাসা নিজে থেকে তার কাছে এসে তার সাথে ছলচাতুরি করলো। অওরাব সহ্য করতে পারছে না এ কেমন যন্ত্রণা, যা তাদের দুই ভাইকে একইভাবে গ্রাস করছে। বুঝতে বুঝতেই কতটা সময় পেরিয়ে গেল। যেই না বুঝেছে অমনি নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। ক্ষণিকের পরিস্ফুটিত অনুভূতি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। প্রিয়মের একটা কথার সত্যতা আজ সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভালোবাসা হলো দুঃখ, যন্ত্রণা, বিচ্ছেদের সবচেয়ে দুনিয়ার সবচেয়ে মিষ্টি, গভীর, সুন্দর অনুভূতি, যা আমৃত্যু তোমাকে কষ্ট দিলেও তুমি তার প্রতি দুর্বল থাকবেই, কোনোদিন তাকে ভুলতে পারবে না।
অওরাব ধীরে ধীরে এগিয়ে গেল আরুর পাশে, নিজের গায়ে চড়ানো চাদরটা আরুর গায়ে চড়িয়ে দিয়ে তার পাশে বসে পড়ল। বেশ কয়েকদিন ধরেই মেয়েটি চুপচাপ, তেমন একটা চঞ্চলতা আর নেই। সে নিজেও অনেকটা এড়িয়ে চলছিল। এই কদিনে আর মায়া পাড়াতে চায় না। আরুর কোনো হেলদোল দেখা গেল না। সে সেভাবেই বাহিরে তাকিয়ে রয়েছে। মন খারাপ? অওরাব মৃদু স্বরে জিজ্ঞেস করলো। আরও বিনিময়ে শুধু একটু মলিন হেসে তার দিকে ফিরে তাকালো। আমি এতদিন ধরে আপনার এখানে আছি, আপনি কখনো জিজ্ঞেস করলেন না আমি কে, আমার পরিচয় কি, জানতে ইচ্ছে করে না? খুব একটা প্রয়োজন বোধ করিনি। আপনার ইচ্ছে হলে আপনি বলবেন, নয়তো না। সম্পূর্ণ আপনার ইচ্ছে। আমার দায়িত্ব ছিল একা একটা মেয়ের বিপদে পাশে দাঁড়ানো, এর বেশি কিচ্ছু না। অওরাব সামনের দিকে দৃষ্টি রেখে বলল। এখনো কোনো প্রয়োজন বোধ করছেন না? আরও একই সুরে জিজ্ঞেস করলো তাকে। অওরাব একবার শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো তার দিকে, তারপর আবার আগের ন্যায় ফিরে তাকালো। না। আরও ছলো ছলো চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সে ভেবেছিল হয়তো অওরাবের মনে তার জন্য একটা জায়গা আছে, যেটা তাকে সারা জীবনের জন্যে অওরাবের করে রাখবে। কিন্তু অওরাবের এমন নির্লিপ্ততা তাকে নিরাশ করে দিল। সে তো ভুলেই গিয়েছিল তার জীবন কখনোই স্বাভাবিক নিয়মে চলতে পারে না। সে যে সকল নিয়মের ঊর্ধ্বে। আপনার পরিবারের কথা কিছু বলুন, কে কে আছে বাড়িতে? আরও নিজেকে গুছিয়ে নিয়ে বলল। অওরাব মৃদু হাসল। পরিবারের সাথে যুক্ত তার সব কিছুই তাকে আনন্দ লাগে। সে আনন্দিত হয়ে বলতে শুরু করলো। আমরা দুই ভাই আর আম্মি আব্বু নেই আমাদের পরিবার। আব্বু একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, আর আমি হচ্ছে গৃহিণী। আর ছোট ভাই, সে মধুপুর মহিলা কলেজের ইংরেজি প্রভাষক। এই নিয়ে আমাদের ছোট্ট পরিবার। কোনো একদিন সুযোগ পেলে আপনাকে পরিচয় করিয়ে দেব। আফসোস, আপনার এই ছোট্ট পরিবারের একটা অংশ আমিও হলাম। আরও বিড়বিড় করে বলল। কিছু বলবেন? অওরাব তার দিকে তাকিয়ে বলল। আমিও হতাম। না 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 কিছু না, বলেছি সেই সুযোগ হয়তো আর হবে না। সারা জীবন তো আর আপনার এখানে থাকতে পারবো না। আমারও মনে হয় ফিরে যাওয়ার দিন ঘনিয়ে আসছে। আরও হেসে হেসে কথাগুলো বলল। অওরাব তার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। বেশিক্ষণ তাকালে সে চোখের গভীরতায় হারানো কথাগুলো যে পড়তে পারবে, যা তাদের দুজনের জন্যেই অমঙ্গল বয়ে আনবে। তৎক্ষণাৎ নিচের ঘরে চলে গেল। আর তীব্র অনুভূতিগুলোর কাছে হেরে যাওয়া মেয়েটি সে বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে দিল। এর থেকে ভালো ছিল সে কোনো প্রত্যাশাই যদি না রাখত, তাহলে হয়তো তার ভালোবাসা আজ তাকে বুড়ো আঙ্গুল দেখাতে পারত না। অস্থিরতায় ভরপুর মনটা নিয়ে অওরাব বিছানায় আর শুয়ে থাকতে পারল না। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। একবার কি আরুর সাথে কথা বলবে? খুব কষ্ট পাচ্ছে কি? সে কি ভুল করছে? বারবার বাবার কথাটা তার কানে বাজছে। জীবনের প্রতিটা সিদ্ধান্ত এমনভাবে নিবে যেন তা তোমার বরাদ্দের মধ্যে থাকে। নিজের যোগ্যতার অধিক কিছুই আমাদের জন্য সুফল বয়ে আনে না। আরুর ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলো মেয়েটি গুটিসুটি মেরে শুয়ে আছে। চোখের পানি শুকিয়ে গালে দাগ পড়ে আছে। অওরাব তাড়াতাড়ি করে নিচের ঘর থেকে লেপ এনে গায়ে দিয়ে দিল। ডিসেম্বর মাস, শীতের প্রকোপ বেশি। দুটো কাঁথায় কিভাবে শীত মানে? তার ঘরে একটাই লেপ ছিল। সে গিয়ে দুটো চাদর আর দুটো কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। প্রিয়ম কানে টেলিফোন ঠেকিয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে। প্রায় অনেকক্ষণ পরে একটু আওয়াজ পাওয়া যায়, কিন্তু প্রিয়ম জানে এটা নাক টানের আওয়াজ ছিল। কোন পড়া বসতে সমস্যা হচ্ছে? অত্যন্ত গুরুগম্ভীর গলায় বলল প্রিয়ম। রসিফা হক চকালো। সে প্রতিদিন এই সময় ফোন দেয়, যাতে মাস্টার মশাইয়ের একটু আওয়াজ শোনা যায়, কিন্তু কখনো কথা বলে না, এমনকি প্রিয়মও না। সে ভেবেছিল প্রিয়ম তাকে চিনতে পারে না। হ্যাঁ আসলে না, মানে কালকে কলেজে এসে সমস্যাটা দেখাবো মাস্টার মশাই। রসিফা তোতলাতে তোতলাতে বলল। কি সমস্যা এখনই বলুন, আমি দেখছি কতটা সমাধান করা যায়। রসিফা পড়ল বেকায়দায়। এখন সে সমস্যা কোথায় খুঁজবে? তার তো কোনো সমস্যা নেই। মাস্টার মশাই যে তাকে এভাবে ধরা দিবে সে এর জন্য প্রস্তুত ছিল না। এটা এভাবে বোঝা যাবে না। আমি কালকেই দেখাবো আপনাকে মাস্টার মশাই। দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য।
রসিফা হাত মোচড়াতে মোচড়াতে বলল, এই শীতেও তার ঘাম ছুটে গেছে। মাস্টারমশাইয়ের রাগ সম্পর্কে সে অবগত, কখনোই এরকম প্রশ্রয় সে কাউকে দেয় না, পারলে পিটিয়ে ঝুলিয়ে রাখে। প্রিয়মের কোনো সারা শব্দ পেল না রুসিফা। অস্থির চিত্তে টেলিফোনটাকে নেড়ে চেড়ে দেখতে শুরু করলো কোনো সমস্যা হয়েছে কিনা টেলিফোনে। না, কোনো সারা শব্দ নেই। এবার সে পাশে স্তম্ভিত বিরাট বিরাট পিলারের সাথে বাড়ি দিতে যাবে, ঠিক তখনই প্রিয়মের অত্যাধিক শান্ত কণ্ঠে তার শরীর যেন হিম হয়ে গেল। রাতের খাবার খেয়েছেন? প্রিয়ম চোখ বুজে শুয়ে জিজ্ঞেস করলো। রসিফা তখনও যেন ঘর থেকে বের হতে পারল না, কারণ মাস্টারমশাই কোনো দিনই পড়াশোনা ছাড়া কিংবা দরকারি কোনো কথা ছাড়া তার সাথে কথা বলে না। প্রিয়মের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। মেয়েটা এইটুকুতেই চুপ হয়ে গেছে। সে যদি জানতো তার নজরের আসল গভীরতা কতটুকু, তাহলে নিশ্চিত লজ্জায় নুইয়ে পড়তো।